26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট বক্তব্য শুনিয়ে আপনাদের পর্বটা শুরু করছি, কিন্তু পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো। খগেন মুর্মু একজন মাননীয় সাংসদ এবং বিধায়ক, আরও একজন বিধায়ক শঙ্কর ঘোষের ওপর যেভাবে হামলা হলো, সেই হামলার পর গোটা দেশ জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তিনি তার রাজত্বকাল ধিক্কৃত হচ্ছে। এই অবস্থায় বিরোধী দলনেতা বললেন যে 26-এর পর এই রক্তের বদলা নেওয়া হবে এবং পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করতে বাধ্য হয়েছেন, অমিত শাহ পর্যন্ত আসরে নেমেছেন, এমনকি জেপি নাড্ডাও পর্যন্ত যোগাযোগ রাখছেন, ফোনে কথা বলেছেন। বিপ্লব দেবকে, উত্তরপ্রদেশের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, তিনি সবসময় রয়েছেন। এখন এই মুহূর্তে তিনি নির্বাচনের অবজারভার নির্বাচিত হয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে, থমথমে একটা পরিস্থিতি, তার মধ্যে আবার রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এর নিন্দা করেছেন, গভীর নিন্দা করেছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে 26-এ বদলা হবে, এই রক্তের বদলা হবে 26-এ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যে রাজনীতি করার প্রয়োজন, সেই রাজনীতি করার আইদার এদের কৌশল জানা নেই কিংবা এদের সদিচ্ছা নেই। কেন্দ্রীয় সরকার তারা চায় না কোনোভাবেই পশ্চিমবঙ্গে মানুষের অত্যাচারে সাধারণ মানুষের হয়ে পাশে দাঁড়ানোর কোনো সদিচ্ছা তাদের নেই। আজকের পর্ব আপনাদের সামনে দেখাবো। তার কারণ যেভাবে পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থান হয়েছে, সেগুলো শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছেন এবং আমাদের সৌভাগ্য যে সেগুলো নিয়ন্ত্রিত অবস্থায় এখনো রয়েছে। তার কারণ মানুষের ভেতরে ভেতরে এইভাবে ক্ষোভ। একজন সাংসদকে যদি মেরে রক্তাক্ত করে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা ভোটারের দাম কি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ছাড়া আর কোনো নরেন্দ্র মোদীর জামানার কোনো মানুষ বোঝেন না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে আমাদের ঠিক কি করতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে। সংবিধান যদি সেই অধিকার আমাদের দিতে না পারে, তাহলে সেই অধিকার আমাদের নিজেদেরকে নিজেদের চুজ করে নিতে হবে। আজকে সেই অধিকার নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। সহমত হলে আমার সঙ্গে আপনারা কমেন্ট করবেন, আমাকে লাইক করে সমর্থন করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি পর্বে। তার কারণ আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার টনক নড়ে গেছে। টনক নড়েছে কার্যত বিজেপির নিচুতলার কর্মীরা যেভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত, বিভিন্ন ঘটনায় আগে থেকেই ছিল। একজন সাংসদের মুখের রক্তাক্ত ছবি দেখে তারা আতঙ্কিত। আর এদেরকে বসিয়ে পোলিং এজেন্ট করবে বিজেপি, এদেরকে বিএলএ বুথ লেভেল এজেন্ট করে পাঠাবেন। আমি আপনাদের সামনে বলছি, কেউ যাবেন না, কোন কর্মী, সাধারণ মানুষ আপনারা কেউ যাবেন না, বিজেপির ডাকে কেউ যাবেন না। নিজেদের প্রাণ নিজেদের বাঁচাতে হবে। তার কারণ আমাদের এই যে খগেন মুর্মুর মতো রক্তাক্ত মুখ নিয়ে রাজনীতি নরেন্দ্র মোদীকে করতে হয়েছে, অন্য কোন রাজ্যের কোন নেতাকে এই রকম ভাবে রক্তাক্ত মুখ নিয়ে এই রকম যন্ত্রণা নিয়ে রাজনীতি করতে হয় না। পশ্চিমবঙ্গে এটা করতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এত কিছু ঘটনার পরেও পোস্ট পোল ভায়োলেন্স গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টে কি হলো? কোথায় গেল সুপ্রিম কোর্টে সেই পোস্ট পোল ভায়োলেন্সের মামলাগুলো? কি কোন জায়গায় আজকে রয়ে গিয়েছে? আজকে আপনারা বলতে পারেন আরজি করের এই আন্দোলন নিয়ে ঠিক 1 বছর আগে পুজোর সময় এই যে গণ অভ্যুত্থান হলো, আরজি করের বাবা মা বিচার পেলেন, মৃতা নির্যাতিতার বাবা মা বিচার পেলেন, অমিত শাহ দেখা করলেন। আজকে আপনারা বলতে পারবেন যে সন্দেশখালীর এই যে মা বোনেরা এইভাবে দিয়ে রাস্তায় নামলো, এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে কি বেআব্রু করতে পারলো কেউ? আজকে বলতে পারবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় এইভাবে আইনের শাসন কার্যত উঠে গিয়ে শাসকের আইন কায়েম হয়ে গেছে, যেটা আমাদের কেন্দ্রীয় কমিটিগুলো বারবার এসে বলেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলে গিয়েছে। তারপরে কি হয়েছে? প্রত্যেকবারই ওই একই কথা। পরের বার নির্বাচনে দেখে নেবেন, ক্ষমতার পরিবর্তন হলে আমরা হিসাব বুঝে নেব। আপনাদের কোনো দম নেই, আপনারা পারবেন না।
তার কারণ আপনাদের যারা নেতৃত্বরা বসে রয়েছেন তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে রিস্ক নিয়ে রাস্তায় ঘুরছে সেরকম ঘুরতে হচ্ছে না বাকিদের। জেপি নাড্ডা পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে দেখেছিলেন যে তার গাড়িতে পর্যন্ত থান ইট পড়ে, তারপরেও নীরব। আজকেও এই ঘটনার পরেও আমাদের কাগুজে বাঘ অমিত শাহ দেখবেন নীরব, কোনো কাজ কিচ্ছু করবেন না, কেউ কিচ্ছু করবেন না, দেখবেন নীরব, সকলেই নীরব হয়ে যাবে। আস্তে আস্তে ওই কর্মীদের বোঝানোর জন্য দু একটা ভালো ভালো কথা, কেউ কিচ্ছু করবেন না। আরে এই যে রাজ্য সরকারের ওপর হস্তক্ষেপ করার অধিকারের কথা আমি বলছি না, বা ব্যাকডোর দিয়ে 355-র কথাও আমি বলছি না, কিন্তু যে আমলাগুলো, এই যে পুলিশগুলো যারা নীরবে বসে থাকলেন, তাদেরকে যারা পরিচালনা করলেন, সেই আমলাগুলোকে তো, তারা তো রাজ্য সরকারের এমপ্লয়ি নয়, তারা কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ি। এর আগেও বহু ঘটনায় এদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তার কি হলো? কতজনের শাস্তি দেওয়া হয়েছে? বরঞ্চ তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, তাদের উত্তর তাদের মানে আপনার এক্সটেনশন করা হয়েছে। আমি আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা শোনাবো, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পেন আমি বুঝি, তার কারণ তিনি মাঠে নেমে লড়াই করছেন। আজকে খগেন মুর্মুর সঙ্গে যা ঘটেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও ভগবান না করুক এই ঘটনা ঘটতে পারে। তার কারণ হচ্ছে তিনিও মাঠে ময়দানে মানুষের ডাকে পৌঁছান, কিন্তু এই কষ্ট, এই দুঃখটা বুঝতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। আসুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওই প্রথমে বলা পুরো বক্তব্যটা এবার আপনাদের সামনে শোনাবো। 26-এ এই রক্তের বদলা হবে সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। ইতিমধ্যে মাননীয় বিপ্লব দেব বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে, ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন, জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন, স্পিকারের ডাক আসবে। যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন অ্যাকশনের মামলা হবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছেন তাকে আমি এন্ডোর্স করে সমর্থন করে বলি, এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া। শুনলেন, তিনি বললেন সত্যি অনেক কিছু হচ্ছে, সত্যি অনেক কিছু হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা নড়ে বসেছেন। আরে নড়ে এবার না বসলে তো মানুষ ছিচি করবে, আপনাদের ঢুকতে দেবে না। আপনাদের পশ্চিমবঙ্গের মানুষ বহিরাগত বলবে। এবার তৃণমূল এতদিন বহিরাগত বলতো, এবার পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের বহিরাগত বলবে। আপনারা ভোটের সময় ভোট নিতে আসবেন, আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছে, প্রত্যেকটা মুহূর্তে জ্বলছে। একটা রাজ্য সরকার এইভাবে ক্ষমতার নামে কার্যত প্রহসন চালাচ্ছেন, আমরা দেখে আতঙ্কিত হচ্ছি। আমাদের সাংসদের পরিণতি এরকম হলে সাধারণ মানুষের পরিণতি কি হতে পারে? আমরা যখন দ্বিধায় রয়েছি আগামী নির্বাচনে, আমি আপনাদের সামনে আগেই বলেছি 2 মাস আগে, যে এবারের নির্বাচনে আমি ভোট দিতে যাব কিনা আমি ডিসাইড করব পরে। কিভাবে নির্বাচন কমিশন ব্যবস্থা করছে তার উপর দেখব। আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারা আমাদের বিচার দেওয়ার কাজটা কত ভালোভাবে করছেন আমরা দেখব, তারপরে যাব। তা না হলে নিজেদের সুরক্ষার কাজটা আমাদের নিজেদের বাড়িতে বসে করতে হবে। আমরা যাব না, রাস্তার মধ্যে বেরোবো না, গণতন্ত্রের এই উৎসবে মাতবো না। আমাদের প্রয়োজন নেই এই উৎসবে মাতার। যে সরকার, যে প্রতিষ্ঠানগুলো আমাদের মানে আমাদের একেবারে সেন্ট্রাল সিকিউরিটি পাওয়া সাংসদদের রক্ষা করতে পারেন না, তারা নাকি সাধারণ কমন ভোটারদের রক্ষা করবেন। আপনাদেরও বললাম, যারা বুথ লেভেল এজেন্ট, বিজেপির যারা রয়েছেন বুথ লেভেল এজেন্ট থেকে শুরু করে যারা অন্য এজেন্ট আপনাদের বসানো হয়, বসবেন না। নিজের প্রাণ বাঁচাবেন, নিজের মায়ের কথা মনে করবেন, নিজের পুত্রের কথা মনে করবেন, যাবেন না। নিজের প্রাণ বাঁচাতে হবে, তার কারণ আপনি মরে গেলে একটা টুইটও নরেন্দ্র মোদীদের কাছ থেকে আসবে না। খগেন মুর্মুর মতো সাংসদরা হয়েছে বলে শুধু একটা টুইট এসেছে। পশ্চিমবঙ্গে হাজারো মৃত্যুর ঘটনা ঘটছে, কটা টুইট দেখেছেন? এবং সেই টুইটের পর হাজার হাজার টিম পাঠিয়ে দেওয়া হয়, সেই টিমের রিপোর্টের পর কোনো অ্যাকশন দেখেছেন? আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ঘটনায় কোনো অ্যাকশন দেখেছেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা আত্মসমর্পণ করে থাকেন, তাহলে দয়া করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যটক হয়ে আসাটা বন্ধ করুন। নির্বাচনের সময় আমাদের আশা বন্ধ করুন। তার কারণ আমাদের যদি মনেই করেন আপনারা যে পশ্চিমবঙ্গকে আপনারা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চান, তাহলে তুলে দিন। আমি আপনাদের এখানে একটা বক্তব্য শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো আর বিজেপির নন, তার নেতা রাহুল গান্ধী তোষণের রাজনীতি করেন গোটা ভারতবর্ষ জুড়ে। তিনি বলছেন মুর্শিদাবাদের এমন অবস্থা
বাংলাদেশ কোনোদিন মুর্শিদাবাদকে আমাদের বলে বসবে, মালদাহকে বলবে আমাদের বলে, অর্থাৎ উত্তর ঘেঁষা জেলাগুলোকে তারাও বলছেন, অধীর রঞ্জন চৌধুরী বলছে সেখানে হিন্দু শূন্য হয়ে যাবে একদিন পর, এবং বাংলাদেশ সেগুলোকে বলবে এটা আমাদের। তো আমাদের কেন্দ্রীয় সরকারও যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে নিয়ে থাকুক, আমরা সেই শ্মশানের শান্তির মধ্যে বিরাজ করব। আপনারা এই পর্যটনটা বন্ধ করুন। আসুন অধীর রঞ্জন চৌধুরীর সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। শুনলেন এই বক্তব্য বিজেপির কোনো নেতা না, সিপিএম এর মানে তাদের গোষ্ঠীর আর কি কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই কথা বলছেন। মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। বুঝতে পারছেন পরিস্থিতিটা? আর এত পরিস্থিতি বোঝার পরেও আপনি দেখবেন যে কোন রকমের, আমি আবারও বলছি, আপনারা বলবেন, আমিও বিশ্বাস করি যে সত্যি এই মুহূর্তে যদি কংগ্রেস সরকার থাকতো এতদিনে 355 ধারা জারি হয়ে যেত। এবং এটা নিশ্চিতভাবে আমি এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা আমি ক্রেডিট দিই যে তারা যথেষ্ট গণতন্ত্র মেনে চলে, তারা যথেষ্ট সহিষ্ণুতা মেনে চলে। এখনো এইরকম 355 বা 356 দিয়ে ঘুরপথে ক্ষমতা কেড়ে নেওয়ার প্রবণতা তাদের কখনো দেখা যায়নি। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন্দ্রীয় যে সরকার নিয়োজিত যে আমলাগুলো রয়ে গিয়েছেন, যাদের ওপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কার্যত এই ধরনের খেলা খেলছেন, যেখানে খগেন মুর্মুকে মারতে দেখেও একজন পুলিশ কর্মীকে আমরা ভিডিওতে দেখলাম না এগিয়ে গেল তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এর উত্তর যদি অমিত শাহরা না চান, ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আধিকারিক আমলা রয়েছেন উত্তরবঙ্গের, তার যদি প্রশ্নের জবাব মানে না চান অমিত শাহের দপ্তর, তাহলে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চাইতে আসবেন না। এই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরো একটা ভিডিও দেখাবো। তবে আমি অবশ্যই এখানে ডিমার্কেশন টানবো কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের, তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা অন্তত চোখের সামনে দেখেছি, ছোট বড় মাঝারি মুর্শিদাবাদের ওই পলায়নের ঘটনা হোক, হিন্দুদের উচ্ছেদের মতো ঘটনা থেকে শুরু করে আপনি যেখানে বলবেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছেন, নিজের সাধ্য মতো অর্থ সাহায্য করেছেন, কখনো কখনো বিজেপির বাইরে গিয়েও নিজের ক্ষমতা দিয়ে, ক্যাপাসিটি দিয়ে তিনি অর্থ সাহায্য করেছেন। তার বক্তব্য আমি শোনাবো। রিলিফ ওয়ার্ক, সামাজিক সংগঠন, বিজেপির এমপি এমএলএরা করছেন। প্রধানমন্ত্রী স্বয়ং তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজিজুকে। জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুর্মুর পাশে। এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে। শুনলেন? এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক চালের কাছে কার্যত পরাস্ত কেন্দ্রীয় বিজেপি, তারা কার্যত হার স্বীকার করে নিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত করাপ্টেড একটা রাজ্য পরিচালনা করেছেন তার পিরিয়ডে, এতজন মন্ত্রীর গ্রেপ্তার হওয়ার পরেও, এত ভুরি ভুরি অভিযোগ থাকার পরেও, যদি তারপরেও এই রকম সুযোগ পেয়ে, যেখানে সেন্ট্রালে নিজেদের সরকার রয়েছে, এই অবস্থাতেও যদি ব্যবস্থা নিতে না পারে, তাহলে কোন সময় এরা ব্যবস্থা নিতে পারবে? আমার তো মনে হয় মাঝে মাঝে সে সেন্ট্রালে কংগ্রেসের মানে গভর্নমেন্ট আছে বলে তারা পাত্তা দিচ্ছে না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক, এরা চায় না। সেই কারণে আমিও চাই না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক কি সিপিএম ক্ষমতায় আসুক। প্রশ্ন হচ্ছে এই যে
নির্লজ্জ একটা রাজনৈতিক দল যারা গণতন্ত্র বিশ্বাস করে না তাদেরকে সরিয়ে দেওয়াটা সময়ের ডাক। আমি আপনাদের সামনে এখানে দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবারও রাজনৈতিক চালটা চাললেন। তিনি খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে চলে গেলেন এবং এর ফলে আমি আশা করব নরেন্দ্র মোদী আবারও যে টুইটটা করেছেন তিনি মুছে দেবেন। অমিত শাহ কাগুজে বাঘ, মাওবাদীদের দমন করতে পারেন কিন্তু আমাদের রাজ্যের উগ্রপন্থীদের দমন করতে তিনি পারেন না। তিনিও আশা করি এই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি দেখিয়ে দিয়েছেন তাই তারও বোধহয় এবার অস্ত্র ভোঁতা হয়ে গেল। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সেই ভিডিওটা দেখাবো। তবে খগেন মুর্মু কিন্তু জবাব দিয়েছেন বেডে শুয়েই। কিভাবে জবাব দিল আপনারা ভিডিওটা একবার দেখুন। ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করে। দেখলেন ভিডিওটা। খগেন মুর্মু একটি প্রশ্নের উত্তরের জবাব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পাশে কেউ হয়তো আত্মীয় বা পরিজন বা কেউ দাঁড়িয়েছিলেন, আমি চিনি না, তিনি কিছু জবাব দিচ্ছিলেন ওই সুগার হয়েছে কিনা, মানে কথা বলার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শারীরিক সংক্রান্ত কথা বলার মানে হয় না। তার কারণ যারা ঘটালো তাদের অ্যারেস্ট করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারতেন, ওই খবরটা নিয়ে যদি আসতে পারতেন, তাহলে আমরা বুঝতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজটা করে দেখা করতে এসেছেন এবং তিনি প্রকৃত কারণে এসেছেন। দেখুন এই দেশকে বসে কিছু কথা বলা যায় না, নাহলে বলতাম আমরা এই ঘটনাটা কে ঘটিয়েছে। তো এনিওয়ে আমি আপনাদের সামনে এবার আমি যেটা বলবো যে দেখুন খগেন মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লিটলি অ্যাভয়েড করেছিলেন, একটা কথা তিনি বলেননি। বিছানায় শুয়েও কিন্তু তিনি হয়তো প্রতিবাদটা বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা জানি এটা কে করেছে। তবে শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন তখন কিন্তু খগেন মুর্মু ওই ব্যান্ডেজ অবস্থাতে তিনি কথা বলেছেন। কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কথা বলেননি, একটি শব্দ বলেননি। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, কথা বলেছেন খগেন মুর্মু। শোনাবো। পিছন থেকে লাথি বন্ধ মেরেছে, লাথিও মেরেছে, পুরোটাই আমরা দেখেছি। আমরা প্রচন্ড উদ্বেগের সঙ্গে সম্পন্ন ছিলাম। আপনাকে ব্লাড দিতে হয়েছে, সুগার লেভেল কত? 212। জানি উনি তো ক্রনিক না, এমনি আপনার বেশি থাকে। সব দেখেছি, আপনারা কথা না বললি একদম অ্যাডজাস্ট করবেন। আমরা আগামীকাল মুভ করছি। আমি যে কমপ্লেনার মন্ডল প্রেসিডেন্টকে কলকাতায় নিয়ে চলে গেছি, না না পানিশমেন্ট হবে, আপনি নিশ্চিন্তে থাকুন, পানিশমেন্ট হবে। আমরা আছি কি করতে, পানিশমেন্ট হবে। না সেকেন্ড এফআইআর, একটা এফআইআর কভার করে সব কভার করে হয়েছে, সুন্দর এফআইআর হয়েছে। যারা ভিডিওতে দেখা গেছিল সেমনই 9 জনের নাম আছে। ওটা আমি পুরো দেখে নিয়েছি, একদম জেনুইন, ঠিক আছে, আদার্স করা আছে। আপনার চোখে এই চোখটা দেখতে পাচ্ছেন না এখন? ডাক্তারদের সঙ্গে কথা বলে নিচ্ছি, ডাক্তারদের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। আমি কালকের মেডিকেল বুলেটিন যেটা পেয়েছি তাতে এরা কনফিডেন্ট যে এরাই সামনে নিতে পারবে না। না স্যার, আপনার উপর নির্ভর করবে। ওই টিমের সঙ্গে আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি, দিয়ে আমরা ডিসিশন নিয়ে নেব, বুঝেছেন? অভিজিৎ বাবুরও অবস্থা কি হয়েছিল জানেন। আমরা রাতারাতি করবো, আপনাকে আপনার পরিবারের জন্য নয়, সবার জন্য আপনাকে ঠিক রাখতে হবে। আর এই যা রক্তকাল দেখেছে বাংলা, এর হিসাব হবে, বদল হবে, বদলাও হবে। আমি জানি না, আসলে আমি তো এই কোশ্চেনটা ভয় পেয়েছি, আমি একদম এই কোশ্চেনটা দিয়ে স্যার শরীর কেমন আছে? এইখানে লিগামেন্ট ছেড়েছে, এত যন্ত্রণা করবো, আস্তে আস্তে সাবসাইড করে কলকাতা যেতে হবে না।
জার্নি করবেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম দীপক দা, আপনাকে যখন ফোন করলাম তখন আমি না এরা তো চলে গেছে তখন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, ফোন সিঙ্কিং টাওয়ার, দুটো কথা বলছি কেটে যাচ্ছে, দুটো কথা বলছি কেটে যাচ্ছে। আপনাদের বের করতেও অনেক কঠিন করছে, মানে আমি ভয় পাচ্ছি যে ছাড়েনি মাঠ, বাইরে জমা হয়ে বসছিল, কখন ফিরবে না, লোক ছিল পরে। শুনলেন, খগেন মুর্মু কিন্তু বিছানায় শুয়ে, খুব স্বাভাবিক ব্যাপার, রাগ হওয়াই স্বাভাবিক। এবার একবার কল্পনা করে দেখুন যে আরজি করের মৃত বাবা মার যন্ত্রণা ঠিক কতটা। ঠিক খগেন মুর্মুর বাড়ির লোকজনরা একটু কল্পনা করে দেখুন, আপনাদের তো পাওয়ার রয়েছে, আপনাদের জন্য টুইট করে নরেন্দ্র মোদী, তবু বাধ্য হয়েই বলুন আর যাই বলুন, আপনাদের জন্য রাজনাথ সিং পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন, জেপি নাড্ডা, সবাই মুখ খুলতে কার্যত বাধ্য হয়েছে। স্পিকার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, রাজ্য সরকারের 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এইসব রিপোর্টে কিছু হবে না, কিচ্ছু করেন না, ওই রিপোর্টগুলো খুলেও দেখেন না। এতদিনে 50,000 রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছেন, 50,000-এর মধ্যে একটা স্টেপ বোধহয় তারা নেননি। তো আমরা জানি ভালো করে কিচ্ছু করবেন না। তবে হ্যাঁ, আমি পরিষ্কারভাবে আমার স্ট্যান্ড বলছি, এর মধ্যে আপনারা নিশ্চিতভাবে এই এতক্ষণ শুনে আপনারা বলবেন যে দিদি মোদি গটাপ, আমি কিন্তু এটা দেওয়া বিশ্বাস করি না। আমি কিন্তু এই দিদি মোদি গটাপের কথা আপনাদের সামনে বলিনি, বিশ্বাস করি না। এটা সিপিএম এর ন্যারেটিভ, সিপিএম এর ন্যারেটিভের মধ্যে পা মেলাবেন না। তার কারণ এই সিপিএম তারা কন্ডেম, মানে একেবারেই, মানে কি বলবো, খুব ভেতর থেকে কন্ডেম করেনি। তারা ওই গটাপ হ্যান ত্যান এসব নিয়েই বারবার বলেছে, ওই কংগ্রেসের মতোই, তারা কিন্তু সেইভাবে কন্ডেম করেনি। তো সেই জন্য ওদের সঙ্গে গলা মেলাবো না, আর ওদের সঙ্গে গলা আপনারাও যারা নিরপেক্ষ মানুষ মেলাবেন না। তো এই পরিস্থিতিতে আমাদের অবজার্ভ করতে হবে। সর্বশেষে এসে বলবো, যদি একজন সাংসদের এই পরিণতি হয়ে যায় এবং নরেন্দ্র মোদীরা যদি সিকিউরিটি দিতে না পারে, আমি বলবো বিজেপির যারা একেবারে গ্রাম পাড়া যারা শুনছেন, নিজেদের জীবনের রিস্ক নেবেন না। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য কিংবা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার জন্য অনেক লোক আছে, তাদের উপর দায়িত্ব ছেড়ে দিন, আপনি নেবেন না। আমি নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর এফর্টকে সমর্থন করি, তিনি মারাত্মকভাবে ভেতর থেকে চেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টা কেন্দ্রীয় নেতৃত্বের আমি দেখিনি। তাই সেই কারণে আপনাদের সামনে বলবো, নিজেদের জীবন বাঁচান আগে। তার কারণ অসম লড়াই লড়া যায় না। এটা যদি দুটো যুদ্ধক্ষেত্র হতো, দুই দল একেবারে সমান অধিকার দেওয়া রয়েছে, সমান অস্ত্রশস্ত্র রয়েছে, যদি লড়াই হতো সেটা আলাদা ব্যাপার হতো। এখানে আপনি ওরকম লড়াই লড়তে পারবেন না। একজনের হাতে আমাদের সংবিধান সমস্ত পাওয়ার তুলে দিয়েছে, তারা হয়কে নয় করে দিচ্ছে। খুন করার পর বলছে আত্মহত্যা করেছে, নিজে মেরে মারার পর বলছে যে ওখানে 10টা গাড়ি গেছে, রাস্তা ভেঙে যাচ্ছে, এই হয়েছে, ওই জন্য মানুষের বিক্ষোভ। আপনি প্রমাণ করতে পারবেন না, তার কারণ আপনার এগেনস্টে রয়েছে সরকার, সাধারণ মানুষের এগেনস্টে রয়েছে সরকার। আপনি মানে কিছু করতে পারবেন না। অসম লড়াই, এই অসম লড়াইয়ের মধ্যে কোনো প্রমাণ করার প্রয়োজন নেই। একেবারেই কোথাও মানে কেউ বিএলএ বুথ লেভেল এজেন্ট হবেন না, কেউ কোনো রিস্ক নেবেন না। বিজেপির কোনো নেতা আসলে বলবেন যে আমার ভিডিওটা শুনিয়ে নেবেন, বলবে হবে না। বলে খগেন মুর্মুর যদি সিকিউরিটি না থাকে, কেন্দ্রীয় সিকিউরিটি তাও তারা পায়, তার সত্ত্বেও যদি তাকে রক্তাক্ত হয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের দাম কিসের? একেবারে এই জবাবটা দিয়ে বলবেন যান, নিজের জায়গায় বুঝে নিন। আর অমিত শাহ, জেপি নাড্ডা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রদ্ধা জানিয়েই বলছি, তাদেরকে বুঝে নিতে দিন তাদের রাজনৈতিক কেরিয়ার। তাদের জন্য নিজেদের জীবন দেবেন না, এইভাবে নষ্ট করবেন না নিজেদের জীবনের মূল্যবান দিনগুলি। তার কারণ হচ্ছে আপনার জন্য আপনার বাড়ির বাকি পরিজনরা রয়েছে, তারা গার্ড নিয়ে ঘোরে, আপনার কাছে কোনো গার্ড নেই। একদম যাবেন না। বিজেপি 77টা সিট পেয়েছিল, এবারে 7টা পেলেও আপনার কিছু এসে যায় না, তার কারণ এরা পাশে দাঁড়াবে না কোনোদিন। খগেন মুর্মুর পরে যদি পাশে না দাঁড়ায়, এদেরকে বয়কট করুন। এনিওয়ে, তবে শেষে আবারও বলবো যে আমাদের অপশন অত্যন্ত কম। একটা কথা বলে শেষ করব, আমাদের অপশন, আমাদের হাতে কিছু নেই। আপনি সেন্ট্রালে বিজেপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো সরকার আপনি ভাবতে পারবেন না। তার কারণ আপনারা ভালো করে জানেন কংগ্রেস কি ধরনের রাজনীতি করছে এবং করে, তাদেরকে প্রশ্নই নেই। তাদেরকে ভাবা যায় না যে আপনি এদের আন্ডারে আপনি ক্ষমতায় করতে চাইবেন।
আপনি চাইবেন না সিপিএম তো ছেড়ে দিন, আঞ্চলিক দল হয়ে গেছে এখন, তৃণমূল ছেড়ে দিন, বাদবাকি একটি দল আপনি বলতে পারবেন না যে এই মুহূর্তে আপনি ক্ষমতায় রাখতে পারবেন। তবে হ্যাঁ, বিজেপির কিছু বিদেশ নীতি বাকি দলগুলোর থেকে ভালো, বিজেপির করাপশন বাকি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের থেকে একেবারে সেই তুলনায় অনেক, তারা মানে এই দিক থেকে নিরপেক্ষ, করাপশন করে না, কিছু দিকে ডেফিনেটলি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারে তাদের কিন্তু একেবারেই যে কোনো লক্ষ্য নেই, এই কথা আমাদের বলতেই হয়। তাই আপনাদের বলবো, নিজেদের সিকিউর নিজেরা করুন, আমাদের কোনো দেশ আমাদের সিকিউরিটি দিচ্ছে না। যদি দিত তাহলে খগেন মুর্মুর এই ঘটনার 24 ঘন্টা কেটে যাওয়ার পরও একজনও যে গ্রেপ্তার হলো না, এরপর একটা বড় পদক্ষেপ হওয়া উচিত ছিল। কি আমরা বাংলাদেশকে দেখাচ্ছি? বাংলাদেশকে কি বাংলাদেশ আমাদের দেখাবে যে আরে আপনারা, আমাদের সাধারণ মানুষ মরছে, আপনাদের সাংসদদের আপনারা সিকিউরিটি দিতে পারেন না? কি বাংলাদেশ দেখাচ্ছেন? এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভালো লাগে সমর্থন করবেন। এখনকার মতো এখানে।